স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি শোভন শাহমিন দিশা। জুলাই গণহত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে 20 এপ্রিল তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিকে মানবতা বিরোধী অপরাধ এবং গণহত্যার মামলায় ট্রাইব্যুনালে শুনানি হয়েছে সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা, আমলা ও এক বিচারপতি সহ 16 জনের। মঙ্গলবার সকালে প্রিজন ভ্যানে ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক মন্ত্রী আনিসুল হক, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, ফারুক খান, শাহজাহান খান, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী, আব্দুর রাজ্জাক, দীপু মনি, জুনায়েদ আহমেদ পলক, সালমান এফ রহমান, তৌফিক ইলাহি, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম চৌধুরী সহ অভিযুক্তদের। 16 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দেওয়ার দিন ঠিক ছিল মঙ্গলবার। গণঅভ্যুত্থানে গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার মন্ত্রিসভা এবং অন্যান্যদের বিচারের উদ্যোগ নেয়। সরকারের সকল ফোর্স আগ্নেয়াস্ত্র ব্যবহার করে, লিথাল ওয়েপন ব্যবহার করে, হেলিকপ্টার ব্যবহার করে তাদেরকে হত্যা করেছে। সেখানে জেন্ডার বেসড ভায়োলেশন হয়েছে। স্পেসিফিক্যালি শিশুদেরকে টার্গেট করে গুলি করে হত্যা করা হয়েছে, নারীদেরকে টার্গেট করা হয়েছে। এবং এই আন্দোলন দমনের সময়ে সরকারের যে নিষ্ঠুরতা ছিল সেটা ছিল পূর্ব পরিকল্পিত, সেটা ধাপে ধাপে বেড়েছে এবং সারা বাংলাদেশ জুড়ে একযোগে হয়েছে। এইটার প্রধান নির্দেশদাতা হিসেবে জাতিসংঘ শেখ হাসিনাকে চিহ্নিত করেছেন। তার সাথে তদানীন্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তাদের নির্দেশের কথা বলা হয়েছে, তাদের অর্ডারের কথা বলা হয়েছে। গত 19 নভেম্বর গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে 1 মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। যেহেতু জাতিসংঘের মতো একটা বিশ্বের সবচাইতে বড় আন্তর্জাতিক সংগঠন, তারা যেহেতু গণহত্যার ব্যাপারে সুস্পষ্ট একটা রিপোর্ট দিয়েছে, এইটা আমাদের মামলা প্রমাণের জন্য একটা বড় এভিডেন্স হিসেবে কাজ করবে। এই কারণে আমরা 2 মাসের সময় চেয়েছিলাম। আদালত আগামী 20 এপ্রিল এই পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন। এই সময়ের মধ্যে তদন্ত রিপোর্ট যাতে পাওয়া যায় সেটার ব্যাপারে বলেছেন। একই ধরনের অভিযোগে ওবায়দুল কাদের সহ বিগত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, সংসদ সদস্য সহ প্রভাবশালী 45 জনের ক্ষেত্রে পৃথক তদন্ত প্রতিবেদন জমা দিতে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থাকে 1 মাস সময় দেওয়া হয়। ডিবিসি নিউজ, ঢাকা। অপারেশন ডেভিল হান্টে আইন শৃঙ্খলা পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে দাবি করে অব্যাহতভাবে অপরাধীদের ধরতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আর আইন উপদেষ্টা বলেছেন, প্রশাসনকে আর রাজনীতিকরণ নয়, সবাইকে কাজ করতে হবে দেশ ও জনগণের কল্যাণে। স্বৈরাচারের দোসরদের অপতৎপরতার বিষয়ে ডিসিদের সতর্ক থাকারও নির্দেশ দেওয়া হয়। জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিন ওসমানী স্মৃতি মিলনায়তনে এই আয়োজনে মঙ্গলবার ভিন্ন ভিন্ন সেশনে যোগ দেন বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টারা। জেলার সমস্যা, সম্ভাবনা এবং আগামীর পরিকল্পনা নিয়ে নিজেদের মতামত দেন ডিসিরা। এদিন আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং দুর্নীতি কমাতে জেলা প্রশাসকদের প্রয়োজনীয় নির্দেশনা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, যতদিন প্রয়োজন ততদিন চলবে অপারেশন ডেভিল হান্ট। শৃঙ্খলা উন্নতির জন্যই তো আমরা এই যে একটা অপারেশন চালাচ্ছি ডেভিল হান্ট, এটা তো আপনারা জানেন এবং আপনারা এই থেকে সাহায্য এবং সহযোগিতা করে যাচ্ছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি কিভাবে আরো উন্নতি করা যায় এইগুলির ব্যাপারে আলোচনা হয়েছে। যেমন তারা বর্ডারে এলাকায় বিজিবি বৃদ্ধি করার জন্য বলছে, তারা নৌ পুলিশ বৃদ্ধি করার জন্য বলছে। আর আইন উপদেষ্টা বলেন, প্রশাসনকে রাজনৈতিকভাবে ব্যবহার না করে ডিসিদের কাজ করতে হবে জনগণের সেবা ও কল্যাণে। এখানে কোনো ফর্মুলার ব্যাপার নাই। আপনি আইনে যা আছে, নীতিমালায় যা আছে, সংবিধানে যা আছে সেটা মেনে চললে জনগণের সেবা আর কল্যাণ দেওয়া ছাড়া ওনাদের কোনো কাজই নাই। কাজে আমাদের শুধু একটা কথাই বলতে, আপনি আইন অনুযায়ী চলেন, আপনি আপনার বিবেক মতো চলেন। আর এটা তাদেরকে জনগণের প্রতিপক্ষ হিসেবে যে ব্যবহার করা হয়েছে, এটা হচ্ছে সম্পূর্ণ আইন এবং সংবিধান লঙ্ঘন করে। ডিসি সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ জানান, জুলাই আন্দোলনের সময় লুট হওয়া 6000 অস্ত্রের মধ্যে 1400 অস্ত্র, 6 লাখ গুলির মধ্যে এখনও 2.5 লাখ উদ্ধার করা সম্ভব হয়নি। বলেন, স্বৈরাচারের দোসররা যেন দেশকে অস্থিতিশীল করতে না পারে সতর্ক থাকতে হবে ডিসিদের। প্রায় 1400 অস্ত্র এখনো উদ্ধার হয়নি, যেগুলো 5 আগস্ট পরবর্তী সময়ে লুট হয়ে গেছিল। আর প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা জানিয়েছেন, আন্দোলনরত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রতি সরকার সহানুভূতিশীল, তবে এখনও এই ব্যাপারে সিদ্ধান্ত হয়নি। বেসরকারি বিদ্যালয় রয়েছে, কিন্ডারগার্টেন রয়েছে, আমাদের সরকারি নীতিমালা অনুযায়ী সেগুলো নিবন্ধনকৃত হওয়া দরকার।
রবিবার ৩ দিনের ডিসি সম্মেলনের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা। ১৬ বছরে পুরো সিস্টেমকেই নষ্ট করে দিয়েছেন শেখ হাসিনা। যেখানেই হাত দেওয়া হয় সেখানেই আওয়ামী লীগের দোসর খুঁজে পাওয়া যায় বলে মন্তব্য করেছেন উপদেষ্টা মাহফুজ আলম। সকালে রাজধানীর পিআইবিতে তারুণ্যের উৎসবে এসব কথা বলেন তিনি। জানান, সরকার এমনভাবে সংস্কার এবং বিচার কাজ করছে যেখানে আশাহত হবে না মানুষ। একই অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, তরুণরা নতুন করে যে বাংলাদেশ নির্মাণ করবে সেখানে সবাইকে এক হয়ে থাকতে হবে। রাষ্ট্রের টাকা খরচ করে শেখ হাসিনা প্রশাসনে, পুলিশে এবং বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীতে এই আদর্শিক গুন্ডাদেরকে লালন পালন করতেন। সেখানে সাংবাদিকরাও ছিলেন। তখনই মানুষের উপর নিপীড়ন চলেছে, হত্যাযজ্ঞ চলেছে, মৌলবাদ বিরোধী, সাম্প্রদায়িকতা বিরোধী, জঙ্গি বিরোধী এসব অনেক তকমা লাগিয়ে সাধারণ মানুষের হত্যার ক্ষেত্রগুলোকে ন্যায্যতা দিয়েছে। তরুণরা নতুন করে বাংলাদেশ নির্মাণ করবে, তাতে আমরা সবাই একত্রিত। সামনে যাতে এই আপনাদের যে পার্টিসিপেশন পুরোটা থাকে সেটা আমরা চাই। অন্তর্বর্তী সরকারের ৬ মাস পেরিয়ে গেলেও মানুষের আকাঙ্ক্ষার ইতিবাচক কোনো বার্তা দিতে পারেনি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবে ঢাকার মিরসরাই জাতীয়তাবাদী ফোরামের আয়োজনে গণ অভ্যুত্থান, গণপ্রত্যাশা এবং রাষ্ট্র সংস্কার বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বৈরাচার পতন হলেও এখনও দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি, তাই গণতন্ত্র প্রতিষ্ঠায় এখন নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের বিষয়ে বর্তমান সরকারের সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত বলেও জানান তিনি। বিগত ১৫ বছর তরুণ ভোটাররা ভোট দিতে পারেনি মন্তব্য করে দ্রুত বিচারের দাবি জানান তিনি। এই অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনার দায়িত্ব নিয়েছে, সেই মুহূর্ত থেকে কিন্তু তাদের যে রোল বা ভূমিকা সেটা কিন্তু পরিবর্তিত হয়ে গেছে। তাদের প্রথম দিন বা প্রথম এক সপ্তাহের ভিতরে বাংলাদেশের 18 কোটি মানুষকে বুঝিয়ে দেওয়া উচিত ছিল যে তোমরা যেমন আমাদের দায়িত্ব দিয়েছো, আমরা সেই দায়িত্ব সাহসিকতার সঙ্গে গ্রহণ করেছি। তিস্তা পানি বন্টন চুক্তি এবং মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মসূচি পালন করছেন নদী অববাহিকার হাজার হাজার মানুষ। জাগো বাহে তিস্তা বাঁচাই কর্মসূচি হচ্ছে উত্তরাঞ্চলের 5 জেলার 11টি পয়েন্টে। এই কর্মসূচির অংশ হিসেবে তিস্তা ব্রিজ থেকে কাউনিয়া পর্যন্ত গণপদযাত্রা হয়। ভারতে বৈষম্যমূলক আচরণের কারণেই তিস্তা বর্ষায় আগ্রাসী এবং শুষ্ক মৌসুমে মরা নদীতে পরিণত হয় বলে জানাচ্ছেন নদী পাড়ের মানুষেরা। এছাড়াও দাবি বাস্তবায়নে পানিতে নেমে প্ল্যাকার্ড প্রদর্শন ও সঙ্গীত পরিবেশন হবে। আজ কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিস্তা পাড়ের অবস্থান কর্মসূচি নিয়ে আরও জানাতে রংপুর থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাজেদ মাসুদ। আমরা সরাসরি কথা বলবো তার সাথে। মাজেদ, সকাল থেকেই বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে আজকের দ্বিতীয় দিনের মতো। পরবর্তী কর্মসূচি আরও কি আছে এবং তারেক রহমান কয়টার দিকে যোগ দিতে পারেন আমাদের জানাবেন। দিশা, এখন থেকে ঠিক 5 মিনিট আগেই এই পানিতে নেমে যে প্ল্যাকার্ড প্রদর্শন কর্মসূচি সেটি শেষ হয়েছে। এই প্ল্যাকার্ড প্রদর্শনীতে আমরা দেখেছি কয়েক হাজার মানুষ কিন্তু পানিতে নেমে এই প্ল্যাকার্ড প্রদর্শন করেছেন এবং কিছুক্ষণ আগেই এই কর্মসূচিটি শেষ হয়েছে। এখনও লোকজন পানির মধ্যেই রয়েছেন, তারা ধীরে ধীরে তাদের কর্মসূচির স্থলের দিকে যাচ্ছেন। তো এই পানিতে নেমে যখন প্ল্যাকার্ড কর্মসূচি হয় তখন আন্দোলনের যিনি প্রধান সমন্বয়কারী আসাদুল হাবিব দুলু তিনি বলছিলেন যে এখানে প্ল্যাকার্ড ধরে বিশ্ববাসীকে তারা দেখিয়ে দিতে চান তিস্তা পাড়ের মানুষের দুঃখ যন্ত্রণা, ভারতের আগ্রাসন এবং নির্যাতন। সেই বিষয়টি বিশ্ব দরবারে তুলে ধরবার জন্যই কিন্তু তারা এই ব্যতিক্রমী আয়োজন করেছে। এরপরেই জারিগান পালাগান রয়েছে। বিকেল 5টায় বিএনপির মহাসচিব মির্জা
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্ত হবেন। আমরা একটু কথা বলতে চাই আন্দোলনের সমন্বয়কারী একজন সাইফুল ইসলাম, তিনি রংপুর জেলা বিএনপির আহ্বায়ক। একটু আপনার কাছে জানতে চাই, এই প্ল্যাকার্ড প্রদর্শনের মধ্য দিয়ে কি বার্তা দিলেন আপনার? আমরা ধন্যবাদ। আমরা এই তিস্তার অববাহিকায় প্রায় 2 কোটি মানুষ এই তিস্তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এখানে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক সব কর্মকাণ্ড, এই জীবনের চালিকা শক্তি এই তিস্তার আমাদের ন্যায্য হিস্সা দাবি, এটা মেগা প্রকল্প বাস্তবায়নের জন্য এটা আমরা আন্দোলন করে দীর্ঘদিন থেকে আসছে। বিগত ফেসিস্ট সরকার তা কিন্তু বাস্তবায়নের প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল, বিভিন্নভাবে এই অঞ্চলদেরকে মানুষকে প্রতারণা করেছে। আমাদের এই অধিকার আদায় বাঙালি জানে এবং বাংলাদেশের মানুষ কিভাবে অধিকার আদায় করতে জানে। জুলাই বিপ্লবের মাধ্যমে সেটা কিন্তু প্রমাণিত হয়েছে। আবার সেই আন্দোলনের সূত্র ধরে আমরা ওই তিস্তার অববাহিকায় সকল মানুষ এই তিস্তাকে রক্ষার জন্য, এই বাস্তবায়নের জন্য, ন্যায্য হিস্সা পাওয়ার জন্য, আন্তর্জাতিক ন্যায্য হিস্সা পাওয়ার জন্য যে আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছি। এই আন্দোলনের মধ্য দিয়ে ভারতীয় আগ্রাসন থেকে তিস্তাকে উদ্ধার করা সম্ভব হবে কি? কারণ আন্দোলনের কোনো বিকল্প নাই। অধিকার আদায়ের জন্য সংগ্রাম করতে হবে। বাংলাদেশের মানুষ জানে যে কিভাবে অধিকার, গণতন্ত্র উত্তরণের জন্য, ন্যায্য হিস্সা আদানের জন্য যে সংগ্রাম করতে পারে, জীবন দিয়ে উদ্ধার করতে পারে, প্রমাণ করে দিয়েছে। এবং এই তিস্তার জন্য সেরকম আন্দোলনের মাত্রায় আমরা যেতে চাই। অনেক ধন্যবাদ। আসলে দিশা, আমরা শুনছিলাম যে এই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে তাদের যে অধিকার, ন্যায্য অধিকার, সীমান্ত দেশীয় নদী হিসাবে তিস্তার পানির যে ন্যায্য অধিকার সেটি তারা আদায় করতে চান। পাশাপাশি তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের জন্য অন্তর্বর্তী সরকারের দৃষ্টি আকর্ষণও করছেন তারা। বিকেল 5টায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হবেন। এছাড়াও কিন্তু আজ মেজর হাফিজউদ্দিন, তিনি রংপুরের একটি কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে। গয়েশ্বরচন্দ্র, তিনিও থাকবেন। এছাড়া গতকালকের মতো আজকেও কিন্তু বিএনপির কেন্দ্রীয় নেতারা এই বিভিন্ন জায়গার যে 11টি স্পট রয়েছে সেখানকার কর্মসূচিতে যোগ দিবেন। তো কর্মসূচি চলছে, কিছুক্ষণ পরে আরও হয়তো অন্য কর্মসূচি আসবে নিশ্চয়ই, সেগুলো আমরা আপনাকে সরাসরি জানাতে পারবো আপনার মাধ্যমে। জি মাঝে নিশ্চয়ই পরবর্তী কর্মসূচি আপনার মাধ্যমে আমরা দর্শকদের জানাতে পারবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। নদীমাতৃক বাংলাদেশে এখনও নদী মানুষের অর্থনীতি আর জীববৈচিত্র্যের অন্যতম আধার। সেই নদী বাঁচানোর আকৃতি নিয়ে উত্তরের জনপদে রাতভর লাখো মানুষের মিলন মেলা। জাগো বাহে তিস্তা বাঁচাই, এই অবিনাশী ডাকে রাতভর নানা আয়োজন নিয়ে মানুষ জেগেছিলেন নদীর তীরে। দাবি, গান, গল্প, নাটকে মূর্ত হয়ে উঠেছে নদী বন্দনা। বঞ্চনার গল্প নিয়ে মঞ্চায়িত হচ্ছে নাটিকা আর্তনাদ, কখনো বা মাইকে বেজে উঠছে তিস্তা পাড়ের মানুষের গরাজ গলার গান। গভীর রাত পর্যন্ত চরের বুকে চলা এই অনুষ্ঠানের পর অংশগ্রহণকারীদের নির্ঘুম রাত কাটে তাঁবুর নিচে। গান, গল্প, আড্ডা, বন্দনায় উঠে আসে তিস্তার কথা, উপকথা। দাবি যতক্ষণ বাস্তবায়ন হয় নাই ততক্ষণ আমরা এখানে থাকবো। ইসলাম বাস্তবার কিছুই নেই, আমাদের সব কিছু বিলীন হয়ে গেছে। এখন আমরা এই দাবির জন্য আমরা এখানে আসি। রান্না, খাওয়া, প্রার্থনা আর বিনোদন সব আয়োজনেই জায়গা পায় কর্মসূচিতে। দাবি আদায়ে বড় রাজনৈতিক দলের সাথে কাঁধ মিলিয়ে আসা নিঃস্ব মানুষের ক্ষুব্ধ প্রতিক্রিয়া। পানির ন্যায্য হিস্সা ও মেগা প্রকল্প বাস্তবায়ন না হলে শুধু 2 দিন নয়, 2 বছরও লাগাতার আন্দোলন করতে চান তারা। আমাদের তিস্তার লোক, আমরা ক্ষতিগ্রস্ত। আমরা চাই যে তিস্তার যাতে কোনো রকম ভালো একটা পদ্ধতি আসে। যদি ভালো কথা না পাই তাহলে আমরা এখানেই লক্ষ লক্ষ লোক তাবুটাকে এখানে থাকবো। যতদিন মতো ভালো কথা পাইনি ততদিন মতো আমরা থাকবো। ন্যায্য হিসাব আমরা পাচ্ছি না, ভারত সঠিকভাবে পানি আমাদের ছাড়তেছে না, যার ফলে আমাদের বিভিন্ন ধরনের আর্থিক ক্ষতি হয়ে দাঁড়াচ্ছে। রংপুরের 5 জেলার 11টি স্থানে আয়োজিত এই কর্মসূচিতে নদী অববাহিকার মানুষের প্রাণের দাবি নিয়ে যেন কোনো ক্লান্তি নেই। নিজেদের পরিবার ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্থায়ী সমাধান দেখে যেতে চান তারা। মঙ্গলবার রাত 12:30টায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে 48 ঘন্টার লাগাতার কর্মসূচি। মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, রংপুর। এটুআই প্রকল্পের নামে প্রায় 1000 কোটি টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধানে রাজধানীর কারওয়ান বাজারের আইসিটি টাওয়ারে অভিযান পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশন দুদকের একটি দল। সেখানে আছেন আমাদের সহকর্মী আরিফুল ইসলাম। আমরা সরাসরি চলে যাচ্ছে সেখানে। আরিফ, দুদক কর্মকর্তারা অভিযানে কি পেল, আরও বিস্তারিত তথ্য আমাদেরকে জানাবেন। দিশা, মূলত হচ্ছে এটুআই প্রকল্পের অধীনে প্রায় 1000 কোটি টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুদক। সেটা হচ্ছে আগারগাঁও যে আইসিটি টাওয়ার রয়েছে, সেই আইসিটি টাওয়ারে এটুআই যে কার্যালয়, সেখানে কিন্তু তারা সকাল থেকেই তারা এই অভিযানে নেমেছে। যেটা হচ্ছে এটুআইয়ের
সঙ্গে যারা জড়িত 14 শীর্ষ কর্মকর্তা যারা আছেন, বিশেষ করে এই মন্ত্রণালয়ের আইসিটি মন্ত্রণালয়ের অধীনে, তাদের বিরুদ্ধেই কিন্তু এই ধরনের অভিযান তারা পরিচালনা করছেন। এর পাশাপাশি একটি বিষয় জানিয়ে রাখি যে একটি প্রকল্পের এই প্রকল্পের অধীনে মূলত হচ্ছে একটি প্রকল্পের প্রায় 850 কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। আর এই A2I প্রকল্পের যে কাজগুলো হয়ে থাকে সেটা হচ্ছে যে ডেভেলপমেন্টের কাজ, এর পাশাপাশি প্রচারণার যে কাজগুলো আছে সেই কাজগুলো। আর এই কাজের যে মূল হোতা বা পেছনে যারা যিনি কাজ করেছেন তিনি হচ্ছেন শেখ হাসিনার সাবেক যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেই শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়, তিনি কিন্তু মাস্টার মাইন্ডের পাশাপাশি জুনায়েদ আহমেদের পলকও রয়েছেন তার সঙ্গে যুক্ত। তো সেটা হচ্ছে যে একটি বিষয় আপনাকে একটু জানিয়ে রাখি, সেটা এই প্রকল্পটির মেয়াদ ছিল 2020 সালের অনুযায়ী থেকে 2025 সালের ডিসেম্বর পর্যন্ত। প্রথমে প্রকল্পের মূল ব্যয় ধরা হয় 485 কোটি 45 লাখ টাকা। এই মধ্যে সরকারের ব্যয় 403 কোটি 65 লাখ টাকা, আর সহায়তা তহবিল থেকে আসার কথা 81 কোটি 80 লাখ টাকা। কিন্তু প্রকল্পের ব্যয় সংশোধন করে মোট ব্যয় দাঁড়ায় 855 কোটি 48 লাখ টাকার মধ্যে সরকারের ব্যয় 403 কোটি টাকা 65 লাখ থেকে বেড়ে 553 কোটি 65 লাখ টাকা হয়। আর সহায়তা থেকে আসা হয় ব্যয় হয় সেটা হচ্ছে 81 কোটি 80 লাখ থেকে বেড়ে 301 কোটি টাকা 1 কোটি 83 লাখ টাকা দাঁড়ায়। খোঁজ জানেন যে এই সহায়তা এখানে দুদকে কর্মকর্তারা আছেন। এখন পর্যন্ত এই প্রকল্পের যে নথি, সেই নথি তারা দেখছেন যে কার কতটুকু অভিযোগ রয়েছে সেই বিষয়টা। এই যে আমি একটু কথা বলতে চাই, যদি আজকের যে অভিযানটা পরিচালনা করছেন একটু বলবেন যে এখন পর্যন্ত কি কি পেলেন? একটু সময় নিচ্ছি, একটু সময় নিয়ে কথা বলছি। তারপরে যতটুকু পেয়েছেন আপনারা এখানে প্রকল্পে এর অধীনে কিছু কার্যক্রম গ্রহণ যে করেছে সেই ক্ষেত্রে কিছু অনিয়ম মনে হয়েছে আমাদের কাছে আছে, সেই বিষয়টা যাচাই করছি। এখানে তো একটি প্রকল্প আছে, একটি প্রকল্পের মধ্যে কয়টা কাজ পেয়েছেন? প্রায় 14টি কাজ। একটি প্রকল্পের অধীনে তো প্রায় 150+ কার্যক্রম এই পর্যন্ত কেনাকাটা কার্যক্রম সহ অন্যান্য কিছু কার্যক্রম সম্পাদিত হয়েছে। সেই সংক্রান্ত নথি আজকে যতটুকু আমরা যাচাই করতে পেরেছি সেই আলোকে মনে হয়েছে কিছু কিছু বিষয়ে তাদের অনিয়ম আছে। অসংখ্য ধন্যবাদ দিশা। মূলত হচ্ছে যে নথিপত্রগুলো কিন্তু এখনো পুরোপুরি তারা চেক করতে পারেনি, বা পরবর্তীতে হয়তো বা সংবাদ সম্মেলনের মাধ্যমে আরও বিস্তারিত জানানোর চেষ্টা করবো। তো এই ছিল এখান থেকে সবশেষ। দিশা, বিস্তারিত জানানোর জন্য আরিফ আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদ্য ঘোষিত চট্টগ্রাম মহানগর উত্তর এবং দক্ষিণ কমিটির বাতিলের দাবিতে নগরীর লালখান বাজারের সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে সংগঠনটির একাংশ। সেখানে আছেন আমাদের সহকর্মী মুজিবুল হক, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। মুজিব, যারা আন্দোলনে নেমেছেন কি বলছেন তারা, এবং মূল কমিটির সাথে তাদের আসলে দ্বন্দ্বের বিষয়টি কোথায়, আমাদেরকে বিস্তারিত জানাবেন। দিশা, মূলত গতকাল রাতে চট্টগ্রাম মহানগর দক্ষিণ এবং উত্তর তিনটি সাংগঠনিক জেলার কমিটি ঘোষণা করা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। আজকে সকালে আমরা দেখেছি চট্টগ্রাম প্রেস ক্লাবে একটি অংশ এখানে সংবাদ সম্মেলন করে, এবং সেই সংবাদ সম্মেলন থেকে তারা মূলত যেটি অভিযোগ করছে, তিনটি অংশেই যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে বা যারা নেতৃত্ব এসছে, আহ্বায়ক, সদস্য সচিব যাদেরকে করা হয়েছে, তাদের বেশিরভাগই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মী, বিভিন্ন স্তরের নেতাকর্মী, কিশোর গ্যাংয়ের সদস্য, এবং পাশাপাশি তারা আরও যেটি অভিযোগ করছে যে দীর্ঘদিন যারা এই জুলাই আন্দোলনে যারা কখনো নেতৃত্বে ছিল না তাদেরকে কমিটিতে রাখা হয়েছে, সেই অভিযোগ তারা করছেন। এবং আজকে সেই সংবাদ সম্মেলন থেকে তারা মূলত যে দাবিটি করেছেন যে বিকেল 3টার মধ্যে যদি তাদেরকে সেই উপযুক্ত ব্যাখ্যা আসলে দেওয়া না হয় কেন্দ্রের পক্ষ থেকে, তারা আসলে এই চট্টগ্রাম অচল করে দেবেন, সেটি তারা বলেছেন। সেই দাবির পরিপ্রেক্ষিতে সেই বক্তব্য অনুযায়ী তারা চট্টগ্রামের যে লালখান বাজার সেখানে অবস্থান নিয়েছেন। আমরা দেখতে পাচ্ছেন যে তাদের যে অবস্থানের ফলে সড়কে যানজটের কিছুটা চিত্র দেখা যাচ্ছে, তবে অন্য পাশ দিয়ে অন্যদিকে দিয়ে গাড়ি চলাচল করলেও তবে ভোগান্তি কিছুটা আছে। এবং তারা সব মিলে যেটি তারা অভিযোগ করছেন যে কমিটি
কুলু করা হয়েছে সেখানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী চাঁদাবাজের দায়ে যারা অভিযুক্ত তাদেরকে আসলে নেতৃত্বে আনা হয়েছে এবং যারা জুলাই আন্দোলনের সামনে থেকে নেতৃত্ব দিয়েছে তাদেরকে আসলে অবমূল্যায়ন করা হয়েছে এবং এখানে সংগঠনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ সহ নেতৃত্ব স্থানীয় যারা আছেন তাদের এক ধরনের দায় রয়েছে বলে তারা অভিযোগ করছেন। তো সব মিলে এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবরাখবর। মুজিব, বিস্তারিত জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ। নতুন দল হবে, সেই দলের দায়িত্ব নিতে চলতি সপ্তাহে উপদেষ্টার পদ ছাড়তে পারেন নাহিদ ইসলাম। অভ্যুত্থানের চেতনা লালন করে এমন ব্যক্তিরাই নতুন দলের নেতৃত্বে থাকবেন বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন। কেমন হবে নতুন এই দলের গঠন প্রক্রিয়া, কারা থাকবেন সেই দলে, প্রতীক আর নামই বা কি, ডিবিসি নিউজকে সেই সব বিষয়ে খোলাসা করেছেন নাগরিক কমিটির শীর্ষ নেতারা। দেশের রাজনীতিতে টক অব দ্য কান্ট্রি কবে আসছে ছাত্রদের নতুন রাজনৈতিক দল, কি হবে সেই দলের নাম, কাদের হাতেই বা থাকবে নেতৃত্বের চাবিকাঠি। সুনির্দিষ্ট দিনক্ষণ এখনো নিশ্চিত নয়, তবে সূত্র বলছে সব ঠিক থাকলে ২৬ ফেব্রুয়ারি বা চলতি সপ্তাহেই প্রকাশ হতে পারে ছাত্রদের নতুন রাজনৈতিক দল। দলের প্রতীক এবং নাম নির্ধারণ না হলেও জানা গেছে নাম এবং প্রতীকে থাকবে জুলাই অভ্যুত্থানের চেতনা। নতুন এই দল কোনো বিশেষ ব্যক্তি নির্ভর হবে না, গণতান্ত্রিক পদ্ধতিতেই পরিচালিত হবে সেই দল, জানালেন নাগরিক কমিটির সদস্য সচিব। আমরা আশাবাদী যে ফেব্রুয়ারির শেষার্ধের মধ্যেই আনুষ্ঠানিকভাবে আমরা আমাদের নতুন দলের যাত্রা শুরু করতে পারবো। ইতিমধ্যে জনগণের কাছে তাদের মতামত সংগ্রহের জন্য আমরা একটি ক্যাম্পেইন শুরু করেছি, আপনার চোখে নতুন বাংলাদেশ। এখন পর্যন্ত এটি স্পষ্ট যে দলের শীর্ষ নেতৃত্বে থাকবেন উপদেষ্টা নাহিদ ইসলাম। নতুন দলের দায়িত্ব নিতে চলতি সপ্তাহে তিনি সরকার থেকে পদত্যাগ করতে পারেন বলে জানালেন নেতারা। নাহিদ ইসলাম বলেন, আসিফ মাহমুদ বলেন, আর মাহফুজ আলম বলেন, তাদের উপরে জনতার একটা আশা আকাঙ্ক্ষার প্রত্যাশার চাপ আছে। তারা যদি মনে করেন যে জনগণের এই চাপে তারা সাড়া দেবেন, তাদের এই আকাঙ্ক্ষাকে ওনারা গুরুত্ব দিবেন এবং দলের দায়িত্ব গ্রহণে তারা ওই জায়গাটা ছেড়ে আসবেন, পদত্যাগ করে আসবেন, সেটা আমাদেরকেও অনুপ্রাণিত করবে। নাগরিক কমিটির শীর্ষ এই দুই নেতা জানান আহ্বায়ক কমিটির মাধ্যমে যাত্রা শুরু করবে দলটি। বর্তমান সময়টাতে জনগণের আকাঙ্ক্ষার যে জায়গাগুলো আছে ছাত্র প্রতিনিধির মধ্য দিয়ে সেটাকে সরকারে বাস্তবায়ন করার একটা জায়গা সরকারে থেকে যায়। দলের গাঠনিক প্রক্রিয়াতে বিভিন্ন সময় তো অনেক মানুষই আমাদের সাথে যুক্ত হবেন, হয়তো কোনো একটা সময়ের প্রেক্ষাপটে তারাও আমাদের সঙ্গে যুক্ত হলেও হতে পারে। এই রাজনৈতিক দল গঠন, সেটা যেই পক্ষই এটাকে বাধা দিতে চাক না কেন, এই রাজনৈতিক দল গঠনটা একদম ওই ইতিহাসের দ্বারপ্রান্তে একেবারে অবশ্যম্ভাবী একটা কার্যক্রম। নতুন দলে তৃণমূল থেকে শুরু করে অভ্যুত্থানের অংশগ্রহণকারীদের সকলের অবদান থাকবে বলেও জানান তারা। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।